সংখ্যালঘু নির্যাতন ও ইসলামপন্থীদের উত্থান নিয়ে তুলসী গাবার্ডের বক্তব্য অতিরঞ্জিত। অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না দাবি অর্থ উপদেষ্টার। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। শেখ হাসিনা ও তার পরিবারের আরো 31টি অ্যাকাউন্ট জব্দের নির্দেশ আদালতের। দুদক জানালো অবরুদ্ধ থাকবে প্রায় 400 কোটি টাকা। গণ আন্দোলনে হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 289 শিক্ষার্থী ও 9 শিক্ষক বরখাস্ত। ঢাবির বহিষ্কৃত 128 জনের অধিকাংশই ছাত্রলীগ। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক। এসির দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তির কার্যকারিতা 1 মাসের জন্য স্থগিত। বিভক্ত হলে সুযোগ নিবে স্বৈরাচার বললেন ছাত্র দলের সাবেক ও বর্তমান নেতারা। জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির একতা চান মাওলানা মামুনুল। ছাত্র জনতার ঐক্য বা ন্যাশনাল আজাদি মুভমেন্ট হতে পারে ছাত্রদের নতুন প্ল্যাটফর্মের নাম। আহ্বায়ক কমিটির মাধ্যমে আত্মপ্রকাশ, পরে বাড়ানো হবে পরিসর। আমরা এটাকে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছি। আমাদের প্রাইম ফোকাস কিন্তু এটা ভ্যানগার্ড হিসেবে কাজ করা। প্ল্যাটফর্মের আওতায় সবাই রাজনৈতিক শক্তিগুলোকে কমন কিছু মূলনীতির উপরে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা চালাবে, প্রেসার দিবে। ধর্মীয় সহিংসতায় উত্তপ্ত ভারতীয় শহর নাগপুর। বাড়িঘর যানবাহনে আগুন, বেশ কিছু এলাকায় কারফিউ জারি, আটক অর্ধশত। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামপন্থীদের উত্থান নিয়ে অতিরঞ্জন করা হচ্ছে। সরকারের 2 উপদেষ্টা মার্কিন গোয়েন্দা প্রধানের এই সংক্রান্ত বক্তব্যের বিরোধিতা করেছেন। অভিযোগকে ভিত্তিহীন বলেছেন ধর্ম উপদেষ্টা। এতে 2 দেশের অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। ভারত সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড কথা বলেন বাংলাদেশ প্রসঙ্গে। উদ্বেগ জানান সাম্প্রতিক ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও চরম ইসলামপন্থা নিয়ে। এ ধরনের অভিযোগের প্রতিবাদ জানিয়ে এরই মধ্যে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তবে এখনো মুখ খোলেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের একটা রিঅ্যাকশন আছে, একদম পারফেক্ট, এবং এই রিঅ্যাকশন দুটো হতে পারে না, দেয়ার ইজ অনলি ওয়ান ডক্টর। এ নিয়ে অবশ্য সচিবালয়ে এক অনুষ্ঠানে কথা বলেছেন ধর্ম উপদেষ্টা। বলেন বাংলাদেশকে নিয়ে ইসলামী চরমপন্থার অভিযোগ অতিরঞ্জন। এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি এবং আপনি জানেন যে কিছু মাজারেও এভাবে হামলা হচ্ছে, ভাঙচুরের ঘটনা ঘটছে। আমরা অত্যন্ত সিরিয়াস। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করছি। নিষিদ্ধ কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে, সরকার এ বিষয়ে সজাগ আছে। অন্যদিকে অর্থ উপদেষ্টা বলেছেন মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যে 2 দেশের অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না। তুলসী গাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকেও বলেছে, আপনাদের অনেক জার্নালিস্টরা বলছে, এটা পেতে আমাদের কোনো ইচ্ছা নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন বিগত সময়ে খাদে পড়া বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে। এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। খাদের কিনারে ছিল, এখন খাদের কিনারে থেকে আমরা রিটার্ন করে চলে আসছি, আমরা আসছি। ডক্টর সালেউদ্দিন বলেন 2026 সালেই এলডিসিতে উত্তরণের লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের আরো 31টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। অ্যাকাউন্টগুলোয় থাকা 394 কোটি 60 লাখ 72 হাজার টাকা অবরুদ্ধ এবং ব্যাংক হিসাব জব্দ থাকবে বলেই জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এর আগেও শেখ হাসিনা ও তার পরিবারের আরো 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।
ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। পরিবর্তিত প্রেক্ষাপটে এরপর থেকে শুরু হয় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত। বের হয়ে আসতে থাকে শত শত কোটি টাকার অপ্রদর্শিত আয়। এমন প্রেক্ষাপটেই দুদকের আবেদনের প্রেক্ষিতে মহানগরের জ্যেষ্ঠ জজ 31টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। জব্দকৃত ব্যাংক হিসাবের তালিকা বিশ্লেষণ করলে দেখা যায় শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক, আবুল হাসনাত আবদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাংক হিসাব রয়েছে। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। 394,60,72,805.71 টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশনের নিয়ম অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক মহাপরিচালক। এটা অবরুদ্ধ অবস্থায় থাকবে। অনুসন্ধান এবং তদন্ত শেষে বিজ্ঞ আদালত থেকে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে। এছাড়াও ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে মামলা করা হয়েছে দুদকের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের 289 জন নেতাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মদত দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে 9 শিক্ষক, 3 কর্মকর্তা কর্মচারীকে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। সেই ঘটনার প্রায় 8 মাস পর জড়িত শিক্ষক শিক্ষার্থী সহ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার সকাল থেকে শুরু হওয়া সিন্ডিকেট সভা শেষ হয় মঙ্গলবার ভোররাতে। 289 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। আন্দোলনে মদত দেওয়ার অভিযোগে 9 জন শিক্ষক ও 3 কর্মকর্তা কর্মচারীকেও সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ডিকেট সভায়। যারা আমাদের রানিং স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাদের অপরাধ বিবেচনায় নিয়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তদন্ত কমিটি সেটা তাদের পরবর্তী চূড়ান্ত শাস্তি সেটা নির্ধারণ করবে। সংশ্লিষ্ট তদন্ত কমিটি 53টি সভা করে এবং তারা হচ্ছে যে আমাদেরকে প্রাথমিক একটা রিপোর্ট দিয়েছিল। এই সিন্ডিকেট সভার আগে তারা হচ্ছে যে চূড়ান্ত রিপোর্টটি প্রদান করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে স্বস্তি জানিয়েছেন আন্দোলনে আহত শিক্ষক শিক্ষার্থীরা। আমি একজন আহত হিসেবে আনন্দিত যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হচ্ছে। ব্যক্তি কেন্দ্রিত রাষ্ট্র হওয়া উচিত না, রাষ্ট্র তো রাষ্ট্রের বৈশিষ্ট্য অনুযায়ী হওয়া উচিত। এটা একটা ভালো সিদ্ধান্ত। সাধুবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদের ব্যাপারে পদক্ষেপ নিয়েছে, সাময়িক বরখাস্ত করেছে, তাদের ব্যাপারে অতি দ্রুত মামলা করবে। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ডে যুক্ত না হয়, সেই জন্য এই শাস্তিটা তাদের প্রাপ্য ছিল। প্রাথমিক তদন্তে নাম আসা আরো 10 শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গঠন করা হয়েছে 6টি স্ট্রাকচারাল কমিটি। সাবেক ভিসি ও ট্রেজারারের পেনশন সুবিধা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেট সভা। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা তদন্তে এবার গঠিত হলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এই কমিটি শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় বিতর্কিত শিক্ষকদের বিস্তারিত সব তথ্য তুলে আনবে বলেই জানিয়েছেন ডক্টর সাইফুদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন বহিষ্কৃত 128 শিক্ষার্থীর অধিকাংশই ছিলেন ছাত্রলীগের সদস্য। বিস্তারিত জানাবেন সহকর্মী রাব্বি সিদ্দিকী।
কোটা সংস্কারের দাবিতে চলছিল শিক্ষার্থীদের আন্দোলন, যা পণ্ড করতে গত বছরের 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আহত হন বহু ছাত্রছাত্রী। সে সময় নারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা সোশ্যাল মিডিয়ায় হয় ব্যাপক সমালোচিত। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালায় শেখ হাসিনা। এরই মধ্যে 15 জুলাই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা তদন্তে গঠিত 8 সদস্যের কমিটি প্রতিবেদন দাখিল করেছে, যার উপর ভিত্তি করে 128 জনকে সাময়িক বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই হামলায় শিক্ষকদের মধ্যে কাদের ইন্ধন ছিল সেটা খুঁজতে এবার কমিটি গঠন করল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটা অভিযুক্তের অকাট্য প্রমাণ সহ তারা এটা দিয়েছে। এমন নয় যে মনে হয়েছে, ধরেন আমি একজনের কথা যে বললাম, আমার কথার উপর ভিত্তি করে উনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই, প্রাসঙ্গিক ডকুমেন্টগুলো উনি নিয়েছেন, তারপরে করেছেন। কাজেই আমার ধারণা 28 জন বাতিল হওয়ার সম্ভাবনা কম। মোটা দাগে শিক্ষকরা সরাসরি আক্রমণে ছিলেন এটা হয়তো পাওয়া যাবে না, কিন্তু তাদের উস্কানি বা ইন্ধন, পৃষ্ঠপোষকতা কিংবা এমন মেকানিজম তৈরি করা যাতে শিক্ষক সে আক্রমণ করতে শুরু, যেমন 15 তারিখ ওই মুজিব হলের পাশের ওই গেটটা খুলে রাখা হয়েছে যাতে করে ওখান থেকে ঢুকতে পারে। বিশ্ববিদ্যালয়ের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। সাময়িক নয়, চান স্থায়ী বহিষ্কার। আমাদের ছাত্রী বোনদের উপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছিল তার উপর ভিত্তি করে যদি শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হয় তার পক্ষে অবশ্যই আমি আছি। আমার মনে হয় যে শুধু 128 জন না, আরও অনেকে জড়িত ছিল গত রেজিমে। আমি চাই না যে শুধু এদের সাময়িক ছাত্রত্ব বাতিল করা হোক বা বরখাস্ত করা হোক, এদের ডিরেক্ট মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন এরা ঢুকতেই না পারে। এই শিক্ষার্থীদের পাশাপাশি যে শিক্ষকরা এবং কর্মচারীরা এই হামলা এবং হামলার পরবর্তীতে এই গণহত্যাকে, খুনি হাসিনের এই গণহত্যাকে, জুলাই গণহত্যাকে যারা মদত দিয়েছিল তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা যথাযথ ব্যবস্থা নেই। চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের অপরাধের উপর ভিত্তি করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হবে। নিরাপরাধ কাউকে হয়রানি করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ না বলেও জানান প্রক্টর। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হবে আগামী বৃহস্পতিবার। আজ জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 20 মার্চ বিকেল 3টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সাথেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। গত 15 ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। আগামী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। তবে এই স্থগিতাদেশ শুধুমাত্র রিট আবেদনকারীর পক্ষে প্রযোজ্য হবে। একই সাথে জারি করা গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল করা হবে না তা জানতেও রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে গত 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন, যেখানে নিবন্ধন পেতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোকে নির্ধারিত শর্ত পূরণ করে আগামী 20 এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হয়। ইসির জারি করা ওই গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে গত সোমবার হাইকোর্টে রিট করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম। শুনানি শেষে ইসির জারি করা ওই গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। একই সাথে ওই গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আমাদের সংবিধানের যে রাজনৈতিক দলের মূল সংজ্ঞা, সেই সংজ্ঞার স্পিরিটের সাথেও এই গণবিজ্ঞপ্তি বা এই পুরনো আইনটা যায় না। এমনকি নির্বাচন কমিশন সংস্কারের যে বিধানগুলো এসেছে, যে সুপারিশগুলো এসেছে, সেই সুপারিশের সাথেও এই বিজ্ঞপ্তি সামঞ্জস্যপূর্ণ নয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দল হিসাবে নিবন্ধনের জন্য 3টি শর্তের একটিতে 22 জেলা এবং 100 উপজেলায় কমিটি থাকার কথা বলা হয়েছে। এতে আদিবাসী জনগোষ্ঠী ও আঞ্চলিক দলগুলো নিবন্ধনের সুযোগ হারাবেন বলছেন রিটকারী। আমাদের যারা অবাঙালি জনগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করে, তাদের এরিয়াটা হচ্ছে কনফাইন্ড 3টা ডিস্ট্রিক্টের মধ্যে। আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে আসলে 22টা উপজেলা আর জেলায় আর 100টা উপজেলায় কমিটি করতে হবে, তার মানে হচ্ছে আপনি
এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন, যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশেও দিচ্ছেন না। এইটা ছিল আমাদের মূল আর্গুমেন্টের জায়গা। 2008 সালে শামসুল হুদা কমিশন আইনি সংস্কার এনে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করে। এরপর এখন পর্যন্ত 54টি রাজনৈতিক দল ইসির নিবন্ধন পায়। বাতিল করা হয় জামায়াত সহ 5টি দলের নিবন্ধন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাথে এক পাল্লায় মাপলে বিএনপির প্রতি অবিচার করা হবে। জাতীয়তাবাদী শক্তি আর ইসলামী শক্তি ঐক্যবদ্ধ না থাকলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে কথা বলেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। আর বিএনপি নেতারা বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিভক্ত হলে স্বৈরাচার সুযোগ নেবে। রমজানের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে কোরআনের বাণীর মূর্ছনা, তেলাওয়াতের মাধুর্য আর শুদ্ধতার অপূর্ব প্রতিযোগিতা যেন মুগ্ধ করে সকলকে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পবিত্র কোরআন থেকে বিচারকদের উচ্চারিত আয়াত যেখানে শেষ, ঠিক সেখান থেকেই হাফেজের ধারালো উচ্চারণ আর বর্ণনা মোহবিষ্ট করে উপস্থিতিকে। মাহে রমজান উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে 1000-এর বেশি প্রতিযোগীর অংশগ্রহণে দেশজুড়ে 3 পর্বে অনুষ্ঠিত হয় হিফজুল কুরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, যার চূড়ান্ত পর্ব পুরস্কার বিতরণী আয়োজন ছিল টিএসসি মিলনায়তনে। যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি পরিচালিত হবে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের নেতা ও খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়, বাংলাদেশ বিপন্ন হবে। বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। শেখ হাসিনা এবং তার প্রেতাত্মাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে। তোমাদের সাথে যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। বিএনপির বেশ কয়েকজন অভিযোগ করেন, পতিত সরকারের দোসররা অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে নতুন করে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা সেই ফ্যাসিস্ট বাহিনীর লোকজন এবং আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি ষড়যন্ত্রকারী মহল নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র করে আবার এই দেশে আবার কোনো স্বৈরাচারের আবির্ভাব ঘটবে, সেই জন্য সকলকে সাবধান থাকতে হবে। নানা ষড়যন্ত্র চলছে, আপনারা শুনেছেন। ষড়যন্ত্র থাকবে, কিন্তু বিজয়ী তো আমাদের হতেই হবে। এই দেশে একটা জনগণের সরকার খুব বেশি প্রয়োজন। জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। নতুন ধারার রাজনীতির পাশাপাশি ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আগ পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি করেন নেতারা। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রার মাধ্যমে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে গ্রেফতার হয়েছেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুন্নি এবং তাকে সহ 6 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরপরে জানা যায় আতাউল্লাহর গ্রেফতারের খবর। দুপুরে কড়া নিরাপত্তায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। 2 মামলায় 20 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ, তবে বিচারক তা 10 দিন মঞ্জুর করে। গ্রেফতারকৃতদের 5 জনই আরসার সদস্য। তারা হলেন আতাউল্লাহ, মুশতাক, সলিমুল্লাহ, স্ত্রী আসমাউল, ছেলে হাসান আর অপরজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আতিকুল। পুলিশ জানিয়েছে ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিল তারা। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায় ধরার চেষ্টা করে। 1 নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে হত্যা, খুন সহ অসংখ্য মামলার আসামি। তারা বাংলাদেশে প্রবেশ করছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই। ছাত্রদের নতুন প্ল্যাটফর্মের নাম হতে পারে ছাত্র জনতার ঐক্য অথবা ন্যাশনাল আজাদি মুভমেন্ট।
পাশাপাশি আরও কিছু নাম নিয়েও আলোচনা চলছে। নতুন এই প্ল্যাটফর্মের উদ্যোক্তা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার 2 সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত। শুরুতে ছোট আকারের আহ্বায়ক কমিটি দিয়ে এপ্রিলেই যাত্রা শুরু করবেন তারা। আর নতুন প্ল্যাটফর্ম নিয়ে এই 2 উদ্যোক্তার ভাবনা জানাচ্ছেন সহকর্মী শাকিল হাসান। জুলাই অভ্যুত্থান তরুণদের রাজনৈতিক ভাবনার জগতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। পুরনো কাঠামোকে ঝেড়ে ফেলে নতুন বন্দোবস্তের আলোচনা চলছে সেই আগস্ট থেকেই। তারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেপ্টেম্বরে তৈরি করেন জাতীয় নাগরিক কমিটি। এর প্রায় 6 মাস পর তাদের বড় অংশ মিলে তৈরি করেন রাজনৈতিক দল এনসিপি। সেখানে অবশ্য সবাই যাননি। যারা যাননি তাদের মধ্যে আন্দোলনের গুরুত্বপূর্ণ 2 নেতা আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত, দুজনেই ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। তাদের কাছেই জানতে চাই নতুন প্ল্যাটফর্ম তৈরির কারণ। একটা প্ল্যাটফর্মের অভাব আমাদের অনুভূত হচ্ছে, যে প্ল্যাটফর্মের আওতায় সবাই রাজনৈতিক শক্তিগুলোকে কমন কিছু মূলনীতির উপরে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা চালাবে, প্রেশার দিবে। ইন্টারনাল ডেমোক্রেটিক প্র্যাকটিস, ডিসিশন মেকিংয়ের জন্য যে গঠনতান্ত্রিক নিয়ম পদ্ধতি এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি, এই কয়েকটা জায়গায় ক্লারিফিকেশনের জায়গায় আমি হতাশ হয়েছি, আমি স্যাটিসফাইড হতে পারিনি। তো সেই জায়গা থেকে আমি আর ওই নতুন পার্টিতে যুক্ত হইনি। ছাত্র শিবির থেকে উঠে আসা 2 নেতার সামনে জামায়াতে ইসলামীতে যাওয়ার সুযোগ থাকলেও তারা বেছে নিয়েছেন নতুন বন্দোবস্তকে। জামাত ইসলামী একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, সে পলিটিক্যাল ফিলসফিটা মানে ইসলাম বেসড, কিন্তু আমরা এখানে সুনির্দিষ্ট ধর্মীয় কোনো আইডিওলজির উপরে দাঁড়িয়ে নেই। আমরা বরং সকল ধর্মের মতের পথের মানুষকে নিয়ে একটা মানে উদার মানবিক বাংলাদেশের মানে সম্প্রীতিপূর্ণ সৌহার্দ্যের একটা ন্যায়সঙ্গত একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা মধ্যমপন্থী রাজনীতি করতে চাই। আমরা এটাকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি। সেইখান থেকে যদি জনগণের রেসপন্স, চাহিদা, ডিমান্ড তৈরি হয় সেই আলোকে বলা যাবে, কিন্তু আমাদের প্রাইম ফোকাস কিন্তু এটা ভ্যানগার্ড হিসেবে কাজ করা। জুলাইয়ের যে স্পিরিট আছে এটার ভ্যানগার্ড হিসেবে কাজ করা। শুরুতে ছোট আকারে আহ্বায়ক কমিটির মাধ্যমে আত্মপ্রকাশ করবে নতুন প্ল্যাটফর্মটি, পরে বাড়ানো হবে পরিসর। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকাতে খোঁজা হচ্ছে অফিস। সব জাতি ধর্মের জন্য উন্মুক্ত থাকবে নতুন এই প্ল্যাটফর্ম। শিবির করেছি আমরা, এটা যেমন একটা পরিচয়, এর চেয়েও বড় পরিচয় কিন্তু হলো আমরা এই অভ্যুত্থানে লড়াই অংশগ্রহণ করেছি, শিবিরও এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তা আমরা কিন্তু এই লড়াইয়ের সমস্ত পক্ষকে এঙ্গেজ করতে চাই। সেখানে আমি বলেছি প্রাইভেট ইউনিভার্সিটি, নারী, মাদ্রাসা, তারপরে শ্রমিক, দিনমজুর, ভিন্ন ধর্মাবলম্বী, শিবির, ছাত্রদল, সবার সাথে কিন্তু আমরা আলাপ করতেছি। আমাদের সাথে যারা এঙ্গেজ হওয়ার চেষ্টা করছে সবার কাছ থেকে মতামত নিচ্ছি। তো ওইখানে কিছু কিওয়ার্ড আসছে, যেমন ইনসাফ বা ন্যায্যতা বা জাস্টিস, এটা একটা। তারপরে হচ্ছে একটা কিওয়ার্ড আসছে আজাদি, আমরা যেই মানুষের মুক্তির বা স্বাধীনতার কথা বলছি সেটা। দুর্বল হতে থাকা জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে বাঁচিয়ে রাখতেই নতুন এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটবে বলে জানান উদ্যোক্তারা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। আগামী 15 দিনের মাঝে পদত্যাগ না করলে যমুনা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন দলটির নেতারা। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান বলেছেন, শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এর ফলে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের পদত্যাগ করার দাবি জানান তিনি। আগামী 15 দিনের মধ্যে 2 উপদেষ্টা পদত্যাগ না করলে গণ অভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বলেছেন, প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে। জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করে তাহলে গণ অধিকার পরিষদ অন্যান্য সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে অতি দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করবে। আনুষ্ঠানিকভাবে খুলল যমুনা রেল সেতু। পূর্ব প্রান্ত টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে অতিথিদের নিয়ে একটি বিশেষ ট্রেন ছেড়ে যায় পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জের সৈয়দাবাদের স্টেশনের উদ্দেশ্যে। মাত্র 3 মিনিটে যমুনা রেল সেতু পাড়ি দেয় ট্রেনটি।
আর রেল কর্তৃপক্ষ বলছে যে দেশের বৃহত্তম এই রেল সেতু উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল। দেশের অন্যতম মেগা স্ট্রাকচার যমুনা রেল সেতু ট্রেন চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলল 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি। পূর্ব প্রান্ত টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে অতিথিদের নিয়ে ছেড়ে আসা বিশেষ ট্রেনটি দেশের বৃহত্তম রেল সেতু পাড়ি দিতে সময় নেয় মাত্র 3 মিনিট। পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনে গিয়ে থামে ট্রেনটি। গত মাস থেকে নতুন এই সেতুর এক লাইন দিয়ে ট্রেন চললেও এবার চালু হলো পুরোদমে। এত ভালো লাগতেছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। এই রেল সেতুটা উদ্বোধন করে তো আমাদের সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের দ্বার খুলে গেল। এই রেল সেতুর কারণে কিন্তু ট্রেন অনেক বেশি চলাচল করবে, সেই কারণে খুব কম সময়ের মধ্যে মানুষ কিন্তু ঢাকা, খুলনা বিভিন্ন জায়গায় যেতে পারবে। ডুয়েল গেজ ডাবল ট্র্যাক রেল সেতুতে ট্রেনের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘন্টায় 100 কিলোমিটার। ইব্রাহিমাবাদ স্টেশনে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব। সয়দাবাদ স্টেশনে হয় সংবাদ সম্মেলন। রাজধানীর সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ দ্রুত ও সহজ করার পাশাপাশি আন্তঃএশীয় রেল যোগাযোগেও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন কর্মকর্তারা। বুধবার থেকে নতুন এই সেতু ব্যবহার করে চলা ট্রেনের যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে আসন ভেদে 45 থেকে 160 টাকা পর্যন্ত। এখন এই রেল ব্রিজটি উদ্বোধন হওয়ার জন্য আমরা সব রকমের ফ্রেট ট্রেন, কন্টেনার ট্রেন কিন্তু আমরা এখান থেকে যাতায়াত করতে পারবে। ভবিষ্যতে সেই রেল আঞ্চলিক যে রেল নেটওয়ার্ক সেটি সাফল্যের জন্য কিন্তু আসলে এই রেল ব্রিজটি বিশেষ ভূমিকা রাখবে। যমুনা সড়ক সেতুতে 2006 সালে ফাটল দেখা দেয় ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। গতিসীমা কমিয়ে আনায় সেতু পাড়ি দিতে সময় লাগতো আধা ঘন্টারও বেশি। পরবর্তীতে রেল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের ব্যয় প্রায় 17,000 কোটি টাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। দিনভর কামরাঙ্গীরচর এবং কেরানীগঞ্জে সেমাই ও নুডলসের 3টি কারখানায় অভিযান চালিয়ে 1,70,000 টাকা জরিমানা আদায় করা হয়। র্যাব জানিয়েছে ঈদকে সামনে রেখে তাদের অভিযান আরও জোরালো হবে। এমনই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বাজারের খুব জনপ্রিয় ব্র্যান্ডের নুডলস। কারখানায় যারা কাজ করছেন সুরক্ষা বিধি মানার কোনো বালাই নেই তাদের। নকল প্যাকেটে বাজারজাত হচ্ছে চাইনিজ ড্রাগন নুডলস নামের এই পণ্য। এখানেই শেষ নয়, প্যাকেটের গায়ে বসানো হয়েছে বিএসটিআই এর সিলও। এই লোগোটা ওইভাবে কপি করে মানে যে এই প্যাকেটের আরও যে প্যাকেট আছে ওই প্যাকেটেরই করে করা হয়েছে, এই জন্য ওইভাবেই সেম টু ওইভাবে করা হয়েছে। এই মার্কেটে এখন আমি ছাড়ি নাই। দুপুরে কেরানীগঞ্জের ইসলামনগরে র্যাবের অভিযানে বেরিয়ে এসেছে এসব। পরিবেশ এমন যা দেখে যে কারো গা গুলিয়ে উঠবে। সব দেখে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদায় করা হয় 1 লাখ টাকা জরিমানা। এর আগে কামরাঙ্গীরচরে 2টি সেমাই কারখানায় হানা দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 2 এর একটি আভিযানিক দল। সেখানেও দশা একই, নোংরা পরিবেশেই উৎপাদন করা হচ্ছে সেমাই। 2 কারখানায় জরিমানা আদায় হয় 70,000 টাকা। আমাদের যদি অন্যায় হয়, যদি আমাদের যদি আরো সে করতে থাকে, আমাদের আরো পরিবেশ সুন্দর রাখার জন্য চেষ্টা তারা বলে দেবো কিভাবে ব্যবহার করতে, আমরা সামনে শুধরাই নিব। এখানে তো আমাদের এখানে বলানোর কোনো কিছু নেই। আমরা সঠিকভাবে ব্যবসা করি, যতটুকু হয়তো এটা তো স্বয়ংক্রিয় মেশিনে তো করা সম্ভব না, এই কারণে হয়তো আমাদের একটু ধুলাবালি ময়লা থাকতেই পারে। ময়লা হাত পায়ে আছে, আমি তো অস্বীকার করি না, কিন্তু ময়লা আছে। আমি হইলো যা অন্য মেশিনের ওদিকে ছিলাম, ওদিক থেকে আয়া মানে এনে খারাইছি, খারাই আবার ওই কটা মাল মিললে আমি নেমে গেছি। র্যাব জানিয়েছে ঢাকায় এবং আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে তারা। অবৈধ কোনো কারখানা বা উৎপাদন কোনো প্রতিষ্ঠান আপনারা জানেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যদি তথ্য দেন, আমরা তাহলে সেখানে আমরা আমাদের অভিযান পরিচালনা করব, এগুলো বন্ধ করব, যাতে আমাদের এলাকায় বা সমাজে কোথাও কোনো অস্বাস্থ্যকর উপায়ে কোনো খাদ্যদ্রব্য উৎপাদনের কোনো কারখানা না থাকে। তারা যদি ব্যবসা করতে চায়, তারা যথাযথ বিএসটি এর যে অনুমোদন আছে, যে স্ট্যান্ডার্ড আছে, তারা সেটা মেনটেন করবে। যে কোনো ভেজালের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান র্যাব 2 এর উপ অধিনায়ক। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ধর্মীয় সহিংসতায় উত্তপ্ত ভারতীয় শহর নাগপুর। পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু এলাকায়
কারফিউ জারি রয়েছে। মোগল সম্রাট আওরঙ্গজেবের মাজার সরানো নিয়ে উত্তেজনার সূত্রপাত। গুজব ছড়ায় কট্টর হিন্দুত্ববাদী বজরং দলের সমাবেশে পোড়ানো হয়েছে পবিত্র কোরআন শরীফ। মুহূর্তেই ছড়ায় সংঘাত, বাড়িঘরে হামলা চালানো হয়, যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সংঘাত সহিংসতায় উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকা। ঘরবাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর, বেশ কয়েকটি গাড়িতে করা হয় অগ্নিসংযোগ। উত্তেজনার সূত্রপাত মোগল সম্রাট আওরঙ্গজেবের মাজার সরানোর দাবিতে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সমাবেশকে কেন্দ্র করে। গুজব ছড়ায় বিজেপি ও শিবসেনা নেতাদের নেতৃত্বে বিক্ষোভে পোড়ানো হয়েছে পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন। কর্তৃপক্ষ বলছে গুজবের কারণেই ছড়ায় সহিংসতা। বিভিন্ন এলাকায় কয়েক ঘন্টা পর্যন্ত চলে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও সংঘাত এড়াতে বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে কারফিউ। এরই মধ্যে অর্ধশতাধিক মানুষকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। বিভিন্ন হামলায় জড়িত অর্ধশতাধিক মানুষকে আটক করা হয়েছে। সংঘাতে 33 জন পুলিশ আহত। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ। এ ঘটনায় মহারাষ্ট্রের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। অভিযোগ, 400 বছর পুরনো সমাধি নিয়ে নতুনভাবে উস্কানি ছড়ানো হচ্ছে। পুলিশের বিরুদ্ধেও উঠেছে বিতর্কিত আচরণের অভিযোগ। পুলিশ তো মুখ দর্শক হোগি, পুলিশ কে দেখেগি? পুলিশ নীরব দর্শক ছিল। সবকিছু তাদের সামনেই ঘটেছে। আপনি যদি মানুষের মাঝে ঘৃণা ছড়ান তবে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে। সরকারের উচিত জনগণের কল্যাণের জন্য কাজ করা, অথচ তারা 400 বছরের পুরনো মাজার নিয়ে পড়ে আছে। বিজেপি সংঘাতের ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলছে পরিস্থিতি শান্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। নাগপুরে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক। পরিস্থিতি শান্ত রাখতে সব চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। অনেক পুলিশ আহত, 40-45টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 5 জন বেসামরিক নাগরিকও আহত হয়েছে। কেন সংঘাত শুরু হলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, মুখ ঢেকে সহিংসতা চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা বলছেন খবর পাওয়ার অন্তত 1.5 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মূলত কট্টর হিন্দুত্ববাদী সংগঠন RSS এর মূল কার্যালয়ের পাশেই ঘটেছে সংঘাত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আর 2 সপ্তাহ পার হলে ঈদ, আর তাই ঈদের কেনাকাটাও জমে উঠতে শুরু করেছে। পরিবারের নানা বয়সী মানুষের চাহিদা মেটাতে ভিন্ন ভিন্ন শপিং মলে ঘোরার ঝামেলা থেকে মুক্তি পেতে ক্রেতারা ভিড় করছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে। কেনাকাটার পরিসর আর বৈচিত্র্যের কারণে যমুনা ফিউচার পার্ক বরাবরই ক্রেতাদের কাছে জনপ্রিয়। একই ছাদের নিচে বিপুল পণ্যের সমাহার থাকায় যেমন সময় বাঁচছে, তেমনি খোলামেলা পরিসর স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ দিচ্ছে। ক্রেতা চাহিদাকে মাথায় রেখে ঈদ আয়োজনকে রাঙিয়ে তুলেছে দেশি বিদেশি ব্র্যান্ডের শোরুম। পোশাকের পাশাপাশি আনুষঙ্গিক পণ্যের দোকানেও ক্রেতাদের ভিড় রয়েছে। আর সন্তানকে পছন্দের পোশাকটি কিনে দিতে পেরে বাবা মা বেশ খুশি। রাজধানীর প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনে MRT লেন 1-এর জন্য সার্ভিস লাইন সরানোর যেই কাজ সেটি শেষ হয়ে গেছে। এতে করে সড়কের ভোগান্তি কমেছে। দীর্ঘ যানজটের বদলে গাড়ির চাকায় এখন গতি এসেছে। এতে ঈদ শপিং এর জন্য বেশ স্বাচ্ছন্দ্যে যমুনা ফিউচার পার্কে গাড়ি নিয়ে প্রবেশ ও বের হওয়া যাচ্ছে। কদিন আগেই এই সড়কে চলছিল মেট্রো রেলের কাজ, তাই সড়কের একপাশ হয়ে পড়ে স্থবির। এতে যানজট লেগেই থাকত। কিন্তু মাসখানেক আগেই শেষ হয়েছে মেট্রো রেলের কাজ। এতে ভোগান্তি কমেছে মানুষের। ঘন্টার পর ঘন্টা আটকে থাকার বদলে এখন এই এলাকা পেরিয়ে যেতে পারছেন কয়েক মিনিটেই। অর্ধেক রাস্তা বন্ধ থাকার কারণে এখান থেকে গাড়ি পাস হইতে ওইখান থেকে এখানে আধা ঘন্টা 40 মিনিটও চলে গেছে। যে ঈদের আগে এটা শেষ হবে না, কিন্তু এখন শেষ হয়ে গেছে। রাস্তাটা আগের তুলনায় এখন ঠিক হয়ে গেছে। ভোগান্তি ছিল, ভোগান্তিটা মোটামুটি লাঘব হয়েছে আর কি। সবার পছন্দের যমুনা ফিউচার পার্কে প্রবেশের ক্ষেত্রেও নেই কোনো ঝক্কি, তাই স্বাচ্ছন্দ্যেই সবাই আসছেন ঈদ শপিংয়ে। 1 মাস আগে আসছিলাম, খোরাখুরি প্রচুর জ্যাম। তো আজকে আসার সময় কোনো খোরাখুরি নাই, যমুনা পর্যন্ত আমি ফ্রি পেয়েছি।
যমুনা ফিউচার পার্কে আছে সুবিশাল পার্কিং, তাই ঈদ শপিংয়ে গাড়ি রাখা নিয়েও কোনো ঝামেলা নেই। যতক্ষণ খুশি শপিং শেষে গাড়ি নিয়ে বেরিয়ে যেতেও চোখে পড়ছে না কোনো জ্যাম। এখন ইনশাল্লাহ ভালোই চলতেছে, তো খিলক্ষেতের জ্যামটা যদি ছুটে যায় তাহলে আরো ভালো হবে। এখন ভোগান্তি আর নাই আর কি। আগে অনেক যানজট ছিল, এখন তার যানজট নাই, এখন যাতায়াতে অনেক সুবিধা হচ্ছে। এখন বর্তমানে রাস্তা পুরোই এই রোডটা ফাঁকা। রাস্তায় চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে শপিং করতে আসা মানুষ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।